আমি স্লাইড শেয়ার করছি, দেখছো? জি স্যার, আমি একবার এটা গ্ল্যান্স করছি স্যার। আচ্ছা, 1-1.5 ঘন্টা পড়াশোনা করছি আমি। মোটামুটি সুন্দরই লাগছে স্যার স্লাইডগুলো, অনেক সুন্দর গুছানো। দেখা যায় তো না? জি স্যার। ওকে, তাহলে আমাদের সফটওয়্যার টেস্টিং এর নিয়ে আমরা তো সিলেবাস নিয়ে গতদিন আলোচনা করছিলাম। 6টা চ্যাপ্টার আছে, তার ভিতরে ফার্স্ট চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ মাইন্ডসেট তৈরি করার জন্য। টেস্টিং সম্পর্কে একটা মাইন্ডসেট আমরা তৈরি করতে চাই, যে মাইন্ডসেটটা নিয়ে সামনে মুভ করলে সহজ হবে। এই জন্য চ্যাপ্টার 1-এ আসলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, মানে বেসমেন্টটার জন্য। সো এটা চ্যাপ্টারটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ টেস্টিং। এই চ্যাপ্টারে আমাদের এজেন্ডা আছে 4টা বেসিক্যালি। একটা ছোট এজেন্ডা আছে, আমি একটা আলাদা মানে 1 না 2 পেজের একটা স্লাইড দিয়েছি, এথিক্স, জাস্ট ফর ইউর রেফারেন্স। আচ্ছা, তো এই এজেন্ডাগুলোর মধ্যে প্রথমে আছে আন্ডারস্ট্যান্ডিং সফটওয়্যার টেস্টিং, দেন 7 প্রিন্সিপালস অফ সফটওয়্যার টেস্টিং and testing process and psychology of the testing. তো এখানে সফটওয়্যার টেস্টিং কে যদি বুঝতে হয়, আসলে প্রথমে যে টার্মটা নিয়ে আসা হয়েছে এখানে, এটা হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স অফ সফটওয়্যার। 2টা টার্ম আছে এখানে, একটা হচ্ছে ইকোনমিক, মানে এটা নর্মাল ইম্পর্টেন্স, আর এটা ইকোনমিক ইম্পর্টেন্স। আমরা সবসময় বলি না টাইম ভ্যালু অফ মানি, আমরা যেমন জি বলি স্যার। হচ্ছে আমার ফিনান্সিয়াল ভ্যালু কত, আমার একটা 1 ঘন্টা টাইমের দাম কত, তার মানে হচ্ছে আমার ক্যাপাবিলিটি যারা কিনে, যেখানে আমি জব করি বা যেখানে আমি সার্ভিস দিই, আমার নলেজ দিই, সেখানে ক্যালকুলেট করা হয় আমাকে পার আওয়ার কত টাকা স্যালারি দেবে, তাই না? জি তার মানে একটা মানুষের যদি ইকোনমিক ভ্যালু থাকে, এবং ইকোনমিক ভ্যালু দিয়ে আসলে ক্যালকুলেট যদি আমরা করতে পারি সবকিছুকে, অ্যাটলিস্ট বিজনেস ট্রানজেকশন হোক, নলেজ ট্রানজেকশন হোক, এই সমস্ত বিষয়কে ইকোনমিক ইম্পর্টেন্স দিয়ে বোঝা উচিত। একটা সফটওয়্যার ইম্পর্টেন্ট আর এটা ইকোনমিক ইম্পর্টেন্ট, এই 2টা টার্মের মধ্যে ইম্পর্টেন্স বলতে কি বোঝায়? ইম্পর্টেন্স বলতে জেনারেল আমি আচ্ছা, আমি একটা জিনিস কি, আমি যখন এক্সাম্পল দিই বা এক্সাম্পল শুনতে চাই, তখন কিন্তু এই লাইনে এক্সাম্পল আমার পছন্দ হয় না। মানে এক্সাম্পল মানে হচ্ছে আমার এটার সাথে অন্য কিছু কম্পেয়ার করে বোঝানো। যেমন টেস্টিং দিয়ে এক্সাম্পল দরকার নাই, আমি রিয়েল লাইফ এক্সাম্পল দরকার, অন্য বিষয়, পশু পাখি দিয়ে এক্সাম্পল, মানুষের ক্যারেক্টারিস্টিক দিয়ে এক্সাম্পল, এই এক্সাম্পল গুলা কাজে লাগে। যেমন সাধারণ টার্ম সফটওয়্যার টেস্টিং এইসব বাদ, ইম্পর্টেন্স বলতে আমরা কি বুঝি?
যে কোনো বিষয়, এটা অনুধাবন করবো কি করে? প্রথম প্রথম হচ্ছে যে আমার বোঝা, অর্থ বোঝা, আর এই ইংরাজি শব্দ বাংলা অর্থ বোঝা, এটা কোনো আসলে বোঝা না, এটা হচ্ছে মুখস্থ করা। কিন্তু আমি যদি অনুধাবন করতে চাই, আমি যদি হৃদয়ঙ্গম করতে চাই, ইম্পর্টেন্স শব্দটা একটা বাচ্চা ছেলেকে কি করে বোঝাবো? কি দিয়ে বোঝানো যায় ইম্পর্টেন্স? একটা হচ্ছে, ইম্পর্টেন্স হ্যাঁ এটা এরকম হইতে পারে যে নর্মালি কোনো একটা কাজের ইম্পর্টেন্ট, একটা কাজ করতেছি, এই হুম, কাজটা কতটুকু আমার কাছে গুরুত্বপূর্ণ অন্য অন্য একটা কাজের চেয়ে, আমি একটা হায়ারার্কি তৈরি করতে পারি। তার মানে তুমি বলতে চাচ্ছ কম্পেয়ার করা, রাইট। মানে একটার সাথে আর একটার কম্পেয়ার করে তখন আমি বলবো যে এটা ওইটার থেকে এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, এটা গেল হচ্ছে সেকেন্ড স্টেজে আমি আরো ইভ্যালুয়েট যদি করতে চাই, কিন্তু প্রথমে আমরা বুঝতে যদি চাই যে ইম্পর্টেন্স শব্দটা, এইটার মানে হচ্ছে এটাকে ছাড়া কি আমি চলতে পারি, কতটুকু ক্ষতি হয়। অন্য জিনিস বাদই দিলাম, যেমন হচ্ছে যে আমি কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারি? নো। তার মানে অক্সিজেন হচ্ছে ইম্পর্টেন্ট টু মি, এটা আনকোয়েশ্চেনেবল, তাই না? যেখানে রাইট। আমার জীবনী জীবনই চলে যাবে, যেটা তার ইম্পর্টেন্স কি আমি মানে অ্যাভয়েড করার কোনো সুযোগ আছে? তার মানে বোঝা গেল ইম্পর্টেন্স যদি আমি বুঝতে চাই, তাহলে ধরো আমার ইম্পর্টেন্স পৃথিবীতে কতটুকু, আমার আমার ইম্পর্টেন্স আমার ফ্যামিলিতে কতটুকু, এটা যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে আমার অনুপস্থিতিতে ওদের অনুভূতিটা কি হয়, আমি না থাকলে ওরা কি পরিমাণ সমস্যায় পড়ে যায়, আমি না থাকলে তারা যদি চলতে পারে, তার মানে আমার ইম্পর্টেন্স অতটা নাই। কিন্তু আমি মানে এরকম বলছি না যে আমাকে না ছাড়া চলতে পারলে আমার ভালো লাগবে, তা না। ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ ছাড়া যদি চলতে না পারে, তার ইম্পর্টেন্সটা অনেক বেশি হয়ে যায়। যেমন অনেক একজন একজন হাজবেন্ড মারা গেছে, তারপর ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যায়। একজন ইম্প্যাক্টটা ইনকাম, সরি। হ্যাঁ ইম্প্যাক্টটা হচ্ছে আসল ব্যাপার। একজন একজন লোক মারা গেছে বলে তার ফ্যামিলি, তার ছেলে মেয়ে, আগের যে স্ট্যাটাস ছিল একদম শেষ হয়ে গেছে, গেছে না? তার মানে হচ্ছে ওটার ইম্পর্টেন্স বেশি। তো তাহলে এখন আমরা আসি, এর ইকোনমিক ইম্পর্টেন্ট কত হবে আমার। তার মানে আমার রিপ্লেসমেন্টে আরেকজন যদি নিতে হয়, বা আমি যে সার্ভিসটা দিচ্ছি সেটা যদি পেতে হয়, কত টাকা লাগবে। যেমন আমি যদি বলি ওয়াইফের ইম্পর্টেন্স কতটুকু, আমরা ক্যালকুলেট করি হচ্ছে সে কাজ, আমি যদি ক্রুডলি মানে চিন্তা করি যে সে রান্না করে দিচ্ছে, আমার ঘর পরিষ্কার করে দিচ্ছে, আমার কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, আমার এই সমস্ত সার্ভিস গুলা, আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছে, তারপরে হচ্ছে ব্যক্তিগত সার্ভিস দিচ্ছে, এই সমস্ত সার্ভিস গুলা যদি পয়সা দিয়ে কিনতে হতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে ইকোনমিক ইম্পর্টেন্ট কত ওয়াইফের, রাইট। তাই না? জি, এখন আমি অনেক ধরলাম একটা যে সাধারণত এই যে ইউরোপ আমেরিকা যারা বিয়ে করে না, তারা যদি ওয়াইফের সার্ভিস কিনতে হয়, মাসে কত টাকা খরচ করতে হয় ওদের, এফোর্ড করতে পারবে না। তাই না? পারবে না। জি। তো তার মানে বোঝা গেল একটা সফটওয়্যার যদি ইকোনমিক ইম্পর্টেন্স দেখতে চায়, প্রথম কথা সফটওয়্যারটাকে আমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল প্রথম জিনিস। তারপরে হচ্ছে আচ্ছা, এটা না থাকলে কি পরিমাণ কত টাকার ক্ষতি হবে। ফেসবুকে আমার জন্য ইম্পর্টেন্ট, ফেসবুক যদি ক্র্যাশ করে আমার কত টাকার ক্ষতি হবে। আমি ধরলাম আমার কিছু ভিডিও আছে, আমার কিছু ছবি আছে, কিছু পোস্ট আছে, এই তো। জি। আচ্ছা, এখন যদি ফেসবুক দিয়ে যারা যদি মার্কেটিং করে, ফেসবুকের উপরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যারা বিজনেস করে, তাদের তো বিজনেস বিশাল হ্যাম্পার হয়ে যাবে না? হ্যাঁ। তো তার মানে তার কাছে আমার থেকে ফেসবুকের ইম্পর্টেন্স বেশি। আমরা অনেক ধরনের সফটওয়্যার তৈরি করি, ব্যাংকিং সফটওয়্যার যদি কোনো কারণে ক্র্যাশ করে, আর সেখানে যদি কোনো একটা ডিজাস্টার হয়, তার মানে একটা রিকভার না সফটওয়্যার করলে। ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট নিয়ে আসে। আবার আমি একটা মিডিয়া প্লেয়ার কিনছি, মাইক্রোসফট অফিস ক্র্যাশ করেছে, কি আর হবে? যেমন তার কিছু। মানে এর ইকোনমিক ইম্পর্টেন্সটা আসলে বোঝা অনেক বড় ব্যাপার। তাহলে সফটওয়্যারের যখন ইকোনমিক ইম্পর্টেন্স অনেক বেশি,
সফটওয়্যার অ্যাসেট হিসাবে যখন অনেক বেশি, যেমন আমি একটা বিল্ডিং বানালাম, ধরলাম যে 1 কোটি টাকা খরচ করে, আমি আর একটা বিল্ডিং সেম ডিজাইনের করতে গেলে আমার আবার একটা 1 কোটি টাকা লাগবে। যতগুলো বানাবো ততগুলো 1 কোটি টাকা লাগবে। কিন্তু আমি যদি একটা 1 কোটি টাকার সফটওয়্যার বানাই, আমি যতজনকে ইনস্টল করে দেবো, আমি যদি 1 লাখ টাকা করেও বিক্রি করি, আমার শেষ হবে না, তাই না? এখন যদি আমি 1,000 বিক্রি করি, তাহলে আমার 10 কোটি টাকা চলে আসবে, তারপরেও শেষ নাই। তার মানে একটা সফটওয়্যারের ইকোনমিক ইম্পর্টেন্স ডিফারেন্ট ডাইমেনশন থেকে অনেক বড়। সামান্য $1 করে যদি আমি কোনো অ্যাপ বিক্রি করি, আর সেখানে যদি আমার 2 কোটি সেল হয়ে যায়, $2 কোটি চলে আসবে না? তার মানে বোঝা গেল এমন একটা জিনিস সফটওয়্যার, তার ইম্পর্টেন্স এবং তার ইকোনমিক ইম্পর্টেন্স যেখানে একটা বিশাল একটা বড় একটা অংশ দখল করে আছে, তাহলে এটা কি যাচ্ছে তাই ছেড়ে দেওয়া যায়, রিলিজ দেওয়া যায়? দেওয়া যায় না। তার মানে আমি যার উপরে ডিপেন্ড করে আছে, সেটাকে যদি আমি এনশিওর না করি কোয়ালিটি, তাহলে তো আমার বিজনেস লস হয়ে যাবে। একটা ইউজার হিসাবে আমি এমন একটা সফটওয়্যার নিলাম, ফ্রি সফটওয়্যার, যার জন্য আমার পুরো সিস্টেম ক্র্যাশ করলো, আমার বিজনেস ক্লোজ হয়ে গেল। আর এটা যে আমার নিজেরই সফটওয়্যার, আমার কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আমার কাস্টমাররা কেউ কিনছে না। সব দিক থেকে এই সফটওয়্যারের ইম্পর্টেন্স যেখানে বেশি হয়ে যাবে, সেখানকার কোয়ালিটি এনশিওর করাটা অত্যন্ত জরুরি হয়ে যাবে। সেখানে তাহলে সফটওয়্যারের কোয়ালিটি বলতে কি বোঝায়? সফটওয়্যারের কোয়ালিটি বোঝার আগে কোয়ালিটি বলতে কি বোঝায়? হাউ টু ডিফাইন কোয়ালিটি? কোয়ালিটি আসলে বিভিন্নভাবে মেজারমেন্ট করা যায়। যেমন একটা প্রোডাক্টের লঞ্জিবিলিটি কত হবে, একটা প্রোডাক্টের ফাংশনালিটি কত ভালো হবে, এটা সার্ভিস কত ভালো দিবে, কেমন হবে, ইউজার ফ্রেন্ডলি হবে কিনা, কতটুকু ইউজার ফ্রেন্ডলি হবে সার্ভিসটা। তাহলে বোঝা গেল যে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। রাইট, প্যারামিটার অনেক। সেই অ্যাট্রিবিউটের ভিতরে আমি কি করে বুঝবো যে কোন অ্যাট্রিবিউটটা এক্সপেক্টেড? আমি তো অনেক আমার টার্ম। হ্যাঁ, আমার রিকোয়ারমেন্ট অনুসারে কোনটা অ্যাডজাস্টমেন্ট। আমার রিকোয়ারমেন্ট না, কাস্টমারের রিকোয়ারমেন্ট। কাস্টমার, রাইট। কাস্টমার যা বলে দেবে সেইটাকে আমি এনশিওর করতে পারলেই সেটাকে কোয়ালিটি বলা হয়, আর কোনো কিছু না। আমি যদি বলি যে মানুষ জান্নাতে যাবে কি করে? আল্লাহর কথা শুনলে। আল্লাহ যা বলে দিছে সেটাই কোয়ালিটি। তার মানে আমার কিছু না আসলে, আমি যার জন্য সে তার এক্সপেকটেশন ফুলফিল করলে আমাকে কোয়ালিটি হিসাবে ধরে নেওয়া হবে, তাই না? জি। এখন আমি যদি এমন হয়, আমাকে জাপান একটা সফটওয়্যার বানাতে বললো, জাপানি একটা কোম্পানি, তো সে যা স্পেসিফিকেশন দিয়েছে তার থেকে আমি একটু বেশি ফিচার টিচার দিয়ে দিলাম, কোয়ালিটি হবে? না। হ্যাঁ, তার মানে হলো আমি চাওয়ার থেকে বেশি দিলেও কোয়ালিটি লেস, যতটুকু চেয়েছে তার থেকে কম দিলেও কোয়ালিটি লেস। তাহলে কোয়ালিটি একটা এমন একটা ফ্যাক্টর যেখানে আসলে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নাই, আমার বোঝা দরকার নাই। তুমি যদি চাও হচ্ছে উল্টা করে আমার কি বলে জামার বোতাম পিছন দিকে হবে, সেটা যদি আমি দিতে না পারি, সেটাই কোয়ালিটি হবে না। হ্যাঁ, ইউরোপের জামা কাপড় এরকম কেউ ছোট পরে, কেউ লম্বা পরতেছে, যা চাচ্ছে সেটাই কোয়ালিটি। রাইট। হ্যাঁ, তাহলে কোয়ালিটি সম্পর্কে আমাদের একটা ধারণা হলো, সেটা হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট যা বলে দেবে সেটাই হচ্ছে আমাদের কোয়ালিটি। তাহলে এই কোয়ালিটিটাকে এনশিওর করার পদ্ধতি কি আসলে? যদি কোয়ালিটিকে এনশিওর করতে হয়, তাহলে আমাকে টেস্ট করতে হবে। কেন এনশিওর আমি বুঝবো কি করে যে যা স্পেসিফিকেশন অনুসারে হচ্ছে কি করে? তারপর আমাকে অবশ্যই টেস্ট করতে হবে। জি। আমাকে বললো যে এরকম করে আমার একটা খাবার বানাই দেন, তো খাবারটা যে ওর এক্সপেক্টেড অবস্থায় আছে কিনা এটা টেস্ট করতে হবে না? অবশ্যই। টেস্ট করে আমি সফটওয়্যারের কোয়ালিটিটা এনশিওর করতে পারি, সম্ভাবনা আছে, একেবারে পারি বলা যাবে না, সম্ভাবনা আছে। আমরা পরে দেখবো যে আসলে কোয়ালিটি কিভাবে এনশিওর করা যায়, বা টেস্টিং ছাড়া কোনো বিকল্প নাই।
কিন্তু টেস্টিং বলতে আমরা যেখানে যা বুঝি আমরা অনেক সংকীর্ণ ভাবে বুঝি, এটাকে আরো ওয়াইডলি আমাকে বুঝতে হবে। দেন কিছু ফেলিওর এক্সাম্পল দেওয়া আছে কেন আসলে ফেল করে কোন একটা প্রজেক্ট। এরকম বড় বড় দুটা ফেল দেওয়া আছে। একটা অ্যারিনা 5 যেটা স্পেস শাটল 1996 সালে লঞ্চ করেছিল জুন মাসের 4 তারিখে, মাত্র 37 সেকেন্ড পরে ক্র্যাশ করে উড্ডয়নের। একটা স্পেস শাটল যদি ক্র্যাশ করে কি পরিমাণ ফিনান্সিয়াল লস হয়, বিলিয়ন ছাড়া কথা বলা যাবে না। বিলিয়ন। হ্যাঁ, তার মানে কিসের কারণে? একটা সফটওয়্যারের বাগ ছিল, সফটওয়্যারের ডিফেক্ট ছিল, যার জন্য এটা ক্র্যাশ করেছে। হয়তো কি ছিল, একটা ইফ দেন এলস এর প্রবলেম ছিল, তাই না? মানে বিষয়টা এরকম, আমি যদি অটোমেটেড ট্রেনের কথা বলি, সামনে দুইটি রাস্তা চলে গেছে, ওখানে লেখা আছে ইফ দিস দেন গো টু রাইট এন্ড দেন যদি ফলস হয় তাহলে এদিকে যাও। তো এইটুক ভুলের কারণে একটা চলে গেছে রাজশাহী আর একটা গেছে চিটাগাং, হইলো? সো তার মানে সফটওয়্যারের ভুলের কারণে ক্র্যাশ করেছে। দেন আর একটা আছে লেথার এক্সরে। এই এক্সরেটা 1987 সালে, 85 থেকে 87 সালের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা একটা রেডিয়েশন যেটা যায় এক্সরে যে রেটা, সেটা একটু বেশি হয়ে গেছিল, যার জন্য অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। তো এরকম সেফটি ক্রিটিক্যাল সিস্টেম যদি আমি উইদাউট টেস্টে ছেড়ে দিই ডেভেলপারদের কথা মতো যা সবকিছু হয়েছে, তাহলে তো মানুষের জীবন নিয়ে খেলা, তাই না? ফিনান্সিয়াল লস, মানুষের জীবন লস, এগুলো হতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের সফটওয়্যার টেস্টিং করার কোনো বিকল্প নাই আসলে। আমরা যদি এই তিনটা টার্ম যদি আমরা বুঝি, প্রথমে কজ অফ সফটওয়্যার ফেলিওর, কেন ফেল করে, ফেল করবে এটা যদি আমরা জানি যে কি কারণে ফেল করে, তাহলে সেই কারণগুলো আমরা একটু রিমুভ করতে পারি, অ্যাটলিস্ট অ্যাডজাস্ট করতে পারি, যাতে করে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি এই টেস্টটা। আচ্ছা, এর আগে আমি একটা কথা বলি, সেটা হলো চাইনিজ মোবাইল কোম্পানিগুলো আছে না বাংলাদেশে, স্মার্টফোন বিক্রি করে 5 থেকে 10,000 টাকায়। সেম কোম্পানি ওই স্পেসিফিকেশন দিয়ে ইউরোপের মার্কেটে বিক্রি করে ওটা 30,000 টাকা। কেন দাম বেশি হলো? ওখানে কোয়ালিটি বেশি মেনটেন করে। হ্যাঁ, কারণ ইউরোপের মার্কেটে বাংলাদেশের মানুষের মতো কোয়ালিটিটা দিলে ওর ব্যবসা চলবে না। আর বাংলাদেশের মানুষের কাছে কোয়ালিটি লেস দিলে কোনো সমস্যা নাই, পয়সা কম থাকলেই হবে। কারণ হচ্ছে যে যদি কোনো সিস্টেম ক্র্যাশ করে আবার রিফ্যাক্টর করে দেবো, ফ্যাক্টরি রিসেট দিয়ে দেবো, কি আর হবে আমাদের, তাই না? আমরা দরকার হচ্ছে কম পয়সার জিনিস, ইউরোপের যে দরকার হচ্ছে কোয়ালিটি। তার মানে সেম জিনিস, সেম হার্ডওয়্যার, কিন্তু কোয়ালিটিটা ইনশিওর করার জন্য 6 গুণ দাম বেড়ে গেল। তার মানে ডেভেলপমেন্টের কস্টের থেকে আমি যদি কোয়ালিটি ইনশিওর করি, প্রোডাক্টের দাম বেড়ে যায় এই কারণে। তাহলে আমি যদি এটাকে ইগনোর করি, তাহলে হ্যাঁ এরোনিয়াস সফটওয়্যার যাবে, বিভিন্ন কারণে হুট করে ফেল করবে। আর সেই ফেল করাটা যদি কাস্টমার আমার না থাকে, তাহলে ওই কোম্পানি চলবে না। তাহলে এখন আমরা দেখি যে সফটওয়্যার কেন ফেল করে, কজটা কি। প্রথম কারণ হচ্ছে হিউম্যান এরর। আমরা জানি টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। আল্লাহ এমন ভাবে তৈরি করেছে আমাদের ভুল হবেই। আদম আলাইহিস সালামেরও ভুল হয়েছিল। পৃথিবীতে এমন কোনো মানুষ আসে নাই যে তার ভুল হয় নাই, যে মানুষ হয়তো ছোট্টবেলায় মারা গেছে সেগুলা ছাড়া। এছাড়া এমন কোনো মানুষ নাই তার ভুল হয় নাই। তাহলে মানুষ যেহেতু ভুল করে, এটা হচ্ছে ডিফল্ট সেটিং। তাহলে ভুল যদি করে, এই কারণেই আসলে সফটওয়্যারের কোডের ভিতরে
বা কোনো কোনো কনফিগারেশন প্যারামিটারে কোনো সেটিংস এর ভিতরে আসলে ভুল করে ফেলে মানুষ। সেটা যে প্রথম। স্যার স্যার একটু হ্যাঁ। একটু এই যে দরজা লাগাই দাও তো আরেকদিন, দরজা লাগাই দাও। হ্যাঁ স্যার। হুম। তো এ আসছে না, হ্যাঁ হ্যাঁ। খেলাধুলা করতে ব্যস্ত। হুম, হুম। আচ্ছা, তাহলে বিষয়টা দাঁড়ালো যে মানুষ যেহেতু ভুল করে, আর ভুলের কারণে সফটওয়্যারের কোডে ভুল যখন হয় তখন ডিফেক্ট ইন্ট্রোডিউস হয়। যখন কোনো এরর ইনজেক্ট হয় বেখেয়ালের কারণে, মন খারাপের কারণে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে, বিভিন্ন কারণে ভুল হতে পারে। আর ভুলের কারণে সফটওয়্যারের ভিতরে ডিফেক্ট ইন্ট্রোডিউস হয়। স্যার কি হ্যাঁ, ধরনের এরর গুলো? আমরা দেখি যে এরর গুলো আসলে কি ধরনের হয়। ওই যে একটা ইফ লিখতে গিয়ে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু বলার কথা ছিল, আমি ইকুয়াল দিতে ভুলে গেছি। আচ্ছা। ছোট্ট ব্যাপার, একদম ছোট ব্যাপার। হ্যাঁ, ওই যে একটা জায়গায় একটু প্রবলেম ছিল, আমি ইগনোর করছি, খেয়াল নাই। হ্যাঁ, আমি খেয়াল করি নাই আমার ছেলে ভুল পথে যাচ্ছে, মনে করছিলাম যে মিথ্যা কথা বলছে, এটা প্রথমে খারাপ লাগে নাই। এরপর যখন 18 বছর হুম, হয়েছে তখন দেখলাম যে হিরোইন খায়। ব্যাপারটা বুঝছো? জি জি। প্রথমে হচ্ছে ইগনোরেন্সের কারণে এটা হয়েছে, খেয়াল করিনি, বেখেয়ালি। হুম। তারপরে হয়ে গেল ডিফেক্টেড ইন্ট্রোডিউস হয়ে গেছে, প্রথমে আমরা ইগনোর করছি, দেখতে পাইনি, বিভিন্ন ধরনের হতে পারে। দেন কজ অফ হিউম্যান এরর, কারণ কি মানুষের ভুল হয় কেন? কারণ প্রথম কথায় যে আমি থাম্ব রুল যেটা বললাম, মানুষ মাত্রই ভুল, এমন কোন পৃথিবীতে কেউ নাই যে ভুল করে না। তাহলে যেহেতু মানুষ ভুল করে, আর মানুষ সফটওয়্যার বানায়, যদি রোবট বানাইতো তাহলে আমরা বুঝতাম যে না, রোবটের ভুল হবে না, একদম প্রোগ্রাম করা আছে ঠিক মতো। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছে তো মানুষের ভুল হবে। তাহলে প্রথম হচ্ছে কজ অফ হিউম্যান এরর, যে ফেলিওরটা হয় তার কজ অফ কি কারণে আছে, প্রথমে হিউম্যান এরর। এখন আমরা বের করবো কি কারণে মানুষের ভুল হয়। বিভিন্ন ধরনের ভুল হতে পারে। ওই শামসুল আরিফিনের বস হয়তো বলে দিল তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, এই পেরেশানি শুরু হয়ে গেল। কি টাইম প্রেশার, 1 সপ্তাহের মধ্যে আমাকে কাজ করতে হবে, ভুল হয়ে যায় তাড়াহুড়া করতে গিয়ে। তো এক্সেসিভ টাইম প্রেশার হতে পারে, কমপ্লেক্সিটি হতে পারে আবার। তো এমন একটা কমপ্লিকেটেড সিচুয়েশন, মাথায় আমার একটু উল্টাপাল্টা লাগছে, বারবার ঘুরে ফিরে আসতে হচ্ছে। যেমন আমরা কমপ্লেক্সিটি মাপার জন্য দুইটা ডি বলি আমরা, 2D। there are 2Ds in complexity world হিউম্যানের কাছে। প্রথম ডি হচ্ছে ডিসিশন। যখনই আমাদের কোনো ডিসিশন নিতে হয় তখন ব্রেন ওয়ার্ক হয়, আদারওয়াইজ স্মুথলি চলতেছে, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতে করতে যাচ্ছি, কোনো রকম ঝামেলা নাই। যখনই দেখবো যে নিউ ইয়র্কের রাস্তা দিয়ে যদি গাড়ি চালাই, ঘুমাই যেতে পারে অনেকে, তাই না? সোজা রাস্তা, নড়াচড়া নাই, কিছু নাই, টাইপ অফ লং রুটে গাড়ি চালাচ্ছে, 100 কিলোমিটার, কোনো টার্ন নাই, মানুষের ব্রেনের কোনো চিন্তা করার দরকার নাই। কিন্তু যখনই দুইটা রাস্তা চলে গেছে, এখন ভাবতে হবে আমাকে ডানে যাবো না বামে যাবো, তেমন ডিসিশনের সময় মানুষের ব্রেন ওয়ার্ক করে। এই ডিসিশনটা যদি কমপ্লিকেটেড হয়, কমপ্লিকেটেড বলতে অনেকগুলো কন্ডিশন, যদি এটা ট্রু হয়, যদি এটা ফলস হয়, এন্ড অর নট, পাজল, মানুষের ব্রেন আর নিতে পারে না। বেশি যদি কন্ডিশন চলে আসে আমাদের সামনে, তখন পাজল হয়ে যায়, তখন আমরা ডিসিশন টেবিল ইউজ করতে যাই, তাই না? মনে আছে ডিসিশন টেবিল? মানুষ আর ব্রেনে নিতে পারে না ওই কমপ্লিকেটেড সিচুয়েশন গুলা। আরেকটা ডি ফর ডাইমেনশন। আমরা জানি যে ডিফারেন্ট ডাইমেনশন, আমরা যেন 3D ওয়ার্ল্ডে বসবাস করি, খুব সহজ যে বস্তু চিনতে পারা। আমরা সব থেকে বেশি নলেজ পাই হচ্ছে বস্তুগত জিনিস থেকে, কারণ আমরা দেখতে পারি, ধরতে পারি, হ্যাঁ, খেতে পারি, সব 3D। কিন্তু 3D থেকে যদি আমরা কম বেশি করি, আর মাথাতে আস্তে আস্তে দেখবা যে তুমি হয়ে যাবে, মানুষের বোঝার ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। যেমন 3D আমরা টাচ করতে পারি, নিতে পারি হাতে, 2D কি ধরতে পারি?
2D কি ধরা যায়? একটা লেভেল কমে গেল কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং এ। 2D কে আমি টাচ করতে পারি খুলে, একটা দেয়াল ধরলেই 3D হয়ে যাবে কিন্তু, ধরলে কিন্তু বেদ হয়ে যায়, কিন্তু আমি যদি বলি একটা তল 2D, আচ্ছা এতটুকু বুঝলাম, এখন আর ধরা যাচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং এ একটা ঘাটতি হলো। 1D খালি একটা রশ্মি, একদম ছোঁয়াও যাবে না, কেমন জিনিস। এরপর যদি বলি 0D, ডাইমেনশন নাই, 0 ডাইমেনশন, এখন কি মুশকিল, 0 ডাইমেনশন বলে অস্তিত্বই নাই, তারপরে বলে বিন্দু আছে একটা, এখন তো মাথার উপর দিয়ে যাবে, এবার আমি তো দেখতে পাবো না কিচ্ছু, পরমাণু থেকেও ছোট, ইলেকট্রনও না, তাকেও আমরা বলছি একটা বিন্দু যার 0 ডাইমেনশন। ঠিক এরকম যখন 4D বলি, 4 ডাইমেনশন, তখন একটু বুঝতে হয়, আচ্ছা একটু এক্সপ্লেনেশন দরকার আমার। 4 ডাইমেনশন, 3 ডাইমেনশনাল একটা বস্তু যদি এখান থেকে এত দূর যায়, স্মরণ হয়, তাহলে আমরা বুঝবো যে 4 ডাইমেনশন, 3 ডাইমেনশনাল একটা জিনিস আর একটা ডাইমেনশনে যাচ্ছে। 5D এখন প্যাচ লাগা শুরু হবে কিন্তু, 6D মাথায় আর কাজ করবে না। ইভেন আমরা যখন প্রোগ্রামিং করি, যখন ডাইমেনশন বাড়তে থাকে, তখন অনেক টাফ আস্তে আস্তে কাজ করা। বাংলাদেশে বুয়েটের একজন ইঞ্জিনিয়ার ছিল, আমরা আমাদের সময় 5th ডাইমেনশন পর্যন্ত সে হ্যান্ডেল করতে পারতো আসলে ব্যাপারটা, পরবর্তীতে মানুষের আর ক্যাপাসিটির বাইরে চলে যায় সাধারণ মানুষের। তো এনিওয়ে, তো দুটো পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখলাম যে হিউম্যান এরর হতে পারে। একটা হচ্ছে টাইম প্রেসার, আমার সামনে যদি কাউন্টডাউন শুরু করে দেয়, ফখরুলকে আমি বললাম ফখরুল আর মাত্র 15 মিনিট সময় আছে, 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে, 15 মিনিটে 15টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এরপরে পারতো ফখরুল, কিন্তু আমি যদি বলি যে আর 14 মিনিট সময় আছে, আর 13 মিনিট, আর 12 মিনিট, এরকম করতে থাকি, আর লিখতে হবে না, শেষ। কারণ টাইম প্রেসার আমাদের মনের উপরে চাপ, এমন ভাবে চাপ দেয়, আমাদের স্বাভাবিক যে ক্যাপাবিলিটি, প্রোডাক্টিভিটি, এটা নষ্ট করে দেয়। সাইকোলজিক্যালি আমরা নিতে পারি না টাইম প্রেসারটা, ভেরি টাফ। আর একটা দেখলাম, কমপ্লেক্স সিচুয়েশনে যদি পড়ি, ডিসিশন নেওয়া এবং ডাইমেনশনে দেখা, এটা আসলে একটু কঠিন কাজ। দেন আমরা যদি দেখি এরপরে আরো কিছু কন্ডিশন থাকতে পারে হিউম্যান এররের, এনভায়রনমেন্টাল কন্ডিশন, যেমন নেগেটিভ এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি থাকে, যেমন শব্দ হচ্ছে, অফিস এনভায়রনমেন্টে শব্দ হচ্ছে, আর একজন গল্প করছে, আমি কোড করতে পারবো? একজন কলিগ আর একজন কলিগের সাথে গল্প করছে, আচ্ছা এমনি ভালো ভালো ইভেন্টও ক্ষতি করে। কিরকম? আজকে দুপুরবেলায় হেভি ফিস্ট আছে, 12টার পরে তার কাজ করতে ইচ্ছা করবে না, তাই না? আজকে বাসায় বোর সাথে গন্ডগোল হয়েছে, অফিসে গিয়ে গন্ডগোল লাগবে, মাথায় কাজ করবে না। বাচ্চা অসুস্থ, মাথায় কাজ করবে না। তার মানে বোঝা গেল যে আমরা আমরা আমাদের ভুলের অনেক কারণ আছে। হ্যাঁ, ইভেন ইভেন কত সিলি সিলি ব্যাপারে আমরা আমরা ভুল করি, আমরা 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 নিতে পারি না। সেটা হচ্ছে, আমি যেমন একটা এক্সাম্পল দিতাম, যে আমার ড্যাফোডিলে থাকতে আমার আমার ওই যে অফিসটা হচ্ছে গ্লাস দিয়ে ঘেরা ছিল, তার আমার সামনে আমার প্রোগ্রামাররা থাকতো। তুমি তুমি আসার ওই বিল্ডিং এ তখনও যাইনি আমি। এখন আমি আমি বসতাম হচ্ছে ওই যে প্রিন্স প্লাজার অপোজিট একটা বিল্ডিং কিনছে রাস্তার পশ্চিম দিকে, ওই বিল্ডিং এ বসতাম আমি আসার আগ পর্যন্ত। তো এক্সাম্পলটা আমি দিই এভাবে, যে আমার জাস্ট দরজার সামনে একজন প্রোগ্রামার বসে, আর পুরা রুমটা, বড় রুম, অ্যাপার্টমেন্টটা অনেক প্রায় প্রায় হচ্ছে 35 কত, না হ্যাঁ 3500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তার মানে বেশ বড়। তো সেই ফ্ল্যাটের একদম কর্নারে যা থাকে, পুরাটা ওয়াল ভাঙা, মানে পুরাটা একটাই, তো দূরে যে বসে আছে। একটা এক্সাম্পল দিই, আমি যদি কালকে বলি যে তোমরা দুজন চেঞ্জ করো, তুমি ওইখানে যাও ওই চেয়ারে, ওই 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 ওয়ার্ক স্টেশনে, আর তুমি এখানে আসো, দুইজন একজনও কাজ করতে পারবে না। কেন? ওই দিন ওরা কাজ পজিশন করতে পারবে।
হঠাৎ করে দুইজনে দুজন চেঞ্জ। দুইজন দুইজনই নেগেটিভলি ধরবে, কেউ পজিটিভলি নেবে না। ওই দূরে যে ছিল সে মনে করবে আমি মনে হয় অফিসে ফেসবুকিং করি, হয়তো সেটা স্যার বুঝতে পারছে, এই জন্য কাছে নিয়ে আসতে গেছে। আর এ বলে করবে কি ব্যাপার, আমার থেকে কি ওরে পছন্দ করে, ওরে কাছে নিয়ে আসতেছে, আমার দূরে সরা দিল, অথচ কিছু না। ওই কারণে আজকে সারাদিন তারা কাজ করতে পারবে না। তো এরকম অনেক ধরনের প্রবলেমস আছে যেগুলা মানুষ এর উপরে, মনের উপর চাপ পড়লে তারা প্রোগ্রামিং করতে পারে না, তাদের ডিজাইনে এরর হয়। তিনটা বড় বড় টার্ম, এরর, ডিফেক্ট এন্ড ফেইলিওর, তিনটা আসলে একই জিনিস, তিনটার শুধু স্থান পরিবর্তনে নামের পরিবর্তন হয়েছে। যেমন আমাদের চুল, মাথায় থাকলে এক নাম, মুখে থাকলে আর এক নাম। বিষয়টা কি, যখন আমার এরর, তার মানে বুঝতে হবে এটা প্রোগ্রামারদের কাছে, প্রোগ্রামাররা কখনোই বলবে না এটা ডিফেক্ট। যখন টেস্টার আমরা, তখন আমরা বলি এটা ডিফেক্ট, আমাদের কাছে ডিফেক্ট। আর যখন কাস্টমার দেখে তখন বলে কাস্টমার ফেল, এটা সফটওয়্যার, ওরা বলেন না যে এরর আছে, ডিফেক্ট আছে, সফটওয়্যার ফেল করেছে। তার মানে জিনিসটা কি, জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি রুট কজ যদি অ্যানালাইসিস করি তাহলে কোনো একটা প্রোগ্রামিং এরর, প্রোগ্রামিং এর এররের কারণে আমি যদি কোনো এই এররটা যখন ম্যানিফেস্টেশন হচ্ছে তখন আমরা বলছি এটা ডিফেক্ট। আর ডিফেক্ট যখন ম্যানিফেস্টেশন হচ্ছে কোথায়, কাস্টমারের কাছে, তখন হয়ে যাচ্ছে ফেইলিওর। So IEEE standard definitions হচ্ছে human action that produce incorrect result, that is called programming error. আর ডিফেক্ট কি, ডিফেক্ট হচ্ছে এটা ফ্ল অফ এ কম্পোনেন্ট, কোনো একটা কম্পোনেন্ট কাজ করে না ঠিক মতো। ধরলাম যে আমার দৌড়াতে পারছি না, পায়ে ব্যথা, সো আমি এখন 100 মিটার স্প্রিন্ট দিতে পারবো? পারবো না, আমি প্র্যাকটিস করতে পারছি না, পায়ে ব্যথা, তার মানে আমার পায়ে ডিফেক্ট আছে। কি কারণে ডিফেক্ট, দ্যাট ইজ হতে পারে আমার নার্ভে কোনো সমস্যা, হতে পারে আমার আপাতত লিগামেন্টের সমস্যা, দ্যাট ওয়াজ অল এরর্স। কিন্তু আমি যে করতে পারলাম না, দিস ইজ মাই ডিফেক্ট, আমার পায়ে ডিফেক্ট আছে। তো তার মানে কি, সিস্টেমটা ফেল করছে টু পারফর্ম ইটস রিকোয়ার্ড ফাংশন। ফর এক্সাম্পল, অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট অফ ডাটা ডেফিনেশন, আমার একটা রিপোর্টে ভুল ডাটা আসছে, তো রিপোর্টটাই তো ডিফেক্ট। কি কারণে ভুল আসছে, ও দেয়ার ইজ এ সিকুয়েল এরর। তখন প্রোগ্রামাররা বলে দেয়ার ইজ এরর, ওরা কিন্তু বলে না যে ডিফেক্ট, আর আমরা বলি যে আমার রিপোর্টে ডিফেক্ট আছে। Then failure is the physical or functional manifestation of a defect. বাট এটা সবসময় মাথায় রাখতে হবে, আমাদের এক্সামের সময় খুবই এই কনটেক্সটটা বুঝতে হবে, যে যখনই বলবে যে এটা ফেইলিওর, তখন বুঝতে হবে কাস্টমার এন্ডে, কাস্টমার এন্ডে কখনোই ডিফেক্ট বা এরর হবে না। তাহলে ফেইলিওর হচ্ছে কি, কাস্টমার এন্ডে হবে, প্রোডাকশন এনভায়রনমেন্টে। সফটওয়্যার যখন প্রোডাকশন এনভায়রনমেন্টে যায়, প্রোডাকশন এনভায়রনমেন্ট আর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, কিন্তু আমরা যখন কাজ করি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট করি সফটওয়্যার, আর যখন সফটওয়্যারটা রোল আউট হচ্ছে সেটাকে বলা হয় প্রোডাকশন এনভায়রনমেন্ট, কাস্টমারের। ডিপ্লয় যখন হচ্ছে, হ্যাঁ, তখন বলতেছি প্রোডাকশন। ডিপ্লয় হয়ে যাওয়ার পরে কাস্টমার, আসলে কাস্টমারের প্রোডাকশন, কাস্টমারের প্রোডাকশন সময় আমরা আমাদের সফটওয়্যারটা ইউজ হচ্ছে, সেটাকে কাস্টমার প্রোডাকশন বলা হয়, ওইটাই প্রোডাকশন এনভায়রনমেন্ট। ফেইলিওর ফাংশনাল ম্যানিফেস্টেশন অফ এ ডিফেক্ট, এটা শামসুল আরিফিনের এটা একটু বন্ধ করতে হবে। হ্যাঁ, বলো এবার। এই ফেইলিওর প্রথম সেন্টেন্সটা, দ্য ফিজিক্যাল অর ফাংশনাল ম্যানিফেস্টেশন অফ এ ডিফেক্ট, এটা আসলে কি মিন করে এক্স্যাক্টলি? মিন করছে যে কোনো একটা ডিফেক্ট যখন থাকে, তখন আমি যখন পারফর্ম করতে যাব,
তখন ওই ডিফেক্টটা যখন ইন্ট্রোডিউস হবে তখন আমরা সেটাকে ফেল বলবো। যেমন যতক্ষণ না আমি আইএসটিকিউর পরীক্ষা দেবো ততক্ষণ আমাকে ফেল বলা যাবে না। আমি যতক্ষণ ধরে পরীক্ষা নেব আইএসটিকিউর ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত, যতক্ষণ তুমি পারবা না ততক্ষণ আমি বলবো এখনো ডিফেক্ট আছে, কখনো আমি ফেল বলবো না। কিন্তু যখন আইএসটিকিউ ফাইনাল পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে তাহলে আমরা ফেল করেছি। কি কারণে ফেল করেছে? দ্যাট ইজ এ ডিফেক্ট, ওই চ্যাপ্টারে সমস্যা ছিল, অমুক জায়গায় সমস্যা, এগুলা ম্যানিফেস্টেশন হয়েছে পরীক্ষার হলে গিয়ে। তার মানে কাস্টমার এন্ডে যখন গিয়ে আমি কোনো কিছু এনকাউন্টার করবে, কোনো ডিফেক্ট, সেটাকে আমরা ফেলিওর বলবো। ঠিক আছে? সো ডিফেক্ট কজ ফেলিওর, ফেলিওরের কারণ হচ্ছে ডিফেক্ট। Then testing during software development, maintenance and operation, সব জায়গায় টেস্টিং আছে। টেস্টিং একটা বড় একটা জায়গা, শুধুমাত্র সফটওয়্যার তৈরি করার পরে আমরা টেস্টিং করি তা না। আমরা সফটওয়্যার যখন ডেভেলপমেন্ট হয় তখন টেস্টিং, যখন মেনটেনেন্স হয় তখনও টেস্টিং, যখন অপারেশনালি চলতেছে লাইভ তখনও টেস্টিং হয়। তো ইনক্রিজিং সফটওয়্যার কোয়ালিটি, যখন আমরা সফটওয়্যারের কোয়ালিটি যখন এনশিওর করতে যাই, তার মানে হচ্ছে আমাকে কোয়ালিটিটাকে ইনক্রিজ করতে হবে আপ টু রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন, তাই না? আপ টু কাস্টমার এক্সপেকটেশন। তো এটাকে আমরা যদি দেখি যে সফটওয়্যার as a testing helps to furnish the software with the desired attributes, তার মানে কি কাস্টমার রিকোয়ারমেন্টস। এক্স্যাক্টলি, তার মানে আমি টেস্ট করে করে কাস্টমার রিকোয়ারমেন্টস এর মতো করে একেবারে ফার্নিশ করে আমি যখন নিয়ে যাব, দ্যাট ইজ টু রিমুভ ডিফেক্টস লিডিং টু ফেলিওর। তার মানে যত ডিফেক্ট পাওয়া যাবে টেস্ট করতে 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 সেইগুলাকে আমরা ফিক্স করে 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 যাতে ফেল না করে, এটা তো আমাদের ইনক্রিজ করা সফটওয়্যার কোয়ালিটিকে বলা হয়। আরেকটা কি হতে পারে? রিডাকশন অফ রিস্ক অফ এনকাউন্টারিং এররস। যদি এররটা এনকাউন্টার করে যায়, তাহলে যদি কোনো রিস্ক অকার করে তাহলে সেটাকে আমরা কি করতে পারি? রিডিউস করতে পারি। টেস্ট করে আমি রিডিউস করতে পারি, আমি দেখা দিতে পারি যে এই রিস্কগুলো আমার ছিল, প্ল্যানের রিস্কগুলা, সেগুলাকে আমরা এতগুলা ডিফেক্ট ধরে এটাকে ফিক্স করে এখন এই রিস্ক নাই। তার মানে টেস্ট করলে রিডিউস করা যায় রিস্ক। So appropriate test activities will reduce the risk that errors are encountered during software operation. যখন সফটওয়্যার যখন চলবে তখন আমরা এটাকে রিডিউস করতে পারি রিস্কগুলা। রিস্ক মানে কি আসলে? মানে তো হচ্ছে স্যার কোন ধরনের ঝুঁকি, মানে শামসুল আরিফিন খুব টায়ার্ড না, এরর, কোন ঘুমায় যাচ্ছে। হ্যাঁ না না স্যার, টায়ার্ড না, ঠিক আছে, কফি খেতে হবে আর কি, এই আর কিছু না। আর এখানে ওয়েদারটাও খুব খারাপ, মানে বৃষ্টি বৃষ্টি তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এই স্লাইডটার পরে আমি একটা ব্রেক দেবো, আমার অলরেডি আজান দিয়ে দিছে। ঠিক আছে, হ্যাঁ আমি জাস্ট নামাজ পড়ার একটা ব্রেক দেবো তারপরে। হ্যাঁ আচ্ছা, রিস্ক বলতে কি বোঝায়? রিস্ক আছে, আমরা বলি না যে ঝুঁকি আছে, এটাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা। অ্যাকচুয়ালি রিস্ক হচ্ছে আমাদের আনডিজায়ার্ড একটা ইভেন্ট যদি হয়, যেটাতে কোনো ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে, আনডিজায়ার্ড। হ্যাঁ, সেটাকে আমরা রিস্ক বলি। আমরা চাচ্ছিলাম না বাট হয়ে যাচ্ছে। তা আমরা যেটা এক্সপেক্ট করি যে যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে কি রিস্ক আছে। আমি যদি ফ্লাইটে যাওয়ার সময় যদি জানলা ভেঙে যায় তাহলে কি রিস্ক আছে? হ্যাঁ, কেবল আমাদের যে পাইলট যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি রিস্ক আছে? অনেকগুলা রিস্ক আমরা অ্যানালাইসিস করে অ্যাসেসমেন্ট করে রেডি রাখতে পারি যে কি কি রিস্ক হওয়ার সম্ভাবনা আছে, আর সেটা যদি হয় তাহলে কি পরিমাণ ক্ষতি হতে পারে। আবার কিছু কিছু রিস্ক আছে পজিটিভ রিস্ক, মানে যদি এটা হয়ে যায় তাহলে আমার
এমন কিছু পেয়ে যেতে পারি, সেটাও রিস্ক হতে পারে। আনডিজায়ার্ড, অ্যাকচুয়ালি আনডিজায়ার্ড যা কিছু হবে, আনসার্টেনিটি। তো সেটাও আমরা টেস্ট করে করে রিডিউস করতে পারি। দেন টেস্টিং এর আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মিটিং অব্লিগেশনস। কিরকম? সফটওয়্যার যেটা তৈরি করছি সেটার জন্য যে সমস্ত কমপ্লায়েন্স দরকার, যেটা লিগাল রেগুলেশন দরকার, সেইগুলা যে স্ট্যান্ডার্ড সেট আছে সেগুলা দরকার, সেগুলো অবশ্যই আমাকে মিট করতে হবে। যেমন আমি যদি এখন একটা ভেহিকেল রিলেটেড সফটওয়্যার বানাই, ইউরোপিয়ান ভেহিকেল রেগুলেশনস এর যে নিয়ম কানুন আছে সেগুলো লাগবে না? অবশ্যই। আমি যদি গার্মেন্টস এর সফটওয়্যার বানাই বাংলাদেশের জন্য, বাংলাদেশের গার্মেন্টস এর জন্য অনেক কমপ্লায়েন্স আছে, সেগুলো মেনটেন না করলে কি আমার সফটওয়্যার চলবে? চলবে না। সো এগুলোকে অব্লিগেশনস বলে, অব্লিগেশনস। এটাকে মিট করতেই হবে। এটা মিট হলো কিনা টেস্ট করে আমরা দেখবো। উইদাউট টেস্ট আসলে কিচ্ছু করতে পারবে না। যারা সফটওয়্যার বানাচ্ছে তাদের কোনোভাবে কোনো রাস্তা নাই আসলে টেস্ট করা ছাড়া। নাও এটা এটা শেষ করে যাই আমি। সেটা হলো কস্ট অফ ডিফেক্ট। গ্রাফটা খুব দামি গ্রাফ। এটা কেন দামি গ্রাফ? একটা ডেভেলপমেন্টের লাইফ সাইকেল একদম শুরু থেকে, কোনটা? এই যে এখান থেকে যখন রিকোয়ারমেন্টস গ্যাদারিং হচ্ছে, এরপর ডিজাইন হচ্ছে, তারপরে ইউনিট টেস্ট হচ্ছে, ফাংশনাল টেস্টিং, অ্যাকসেপ্ট ইউজার, এরপর লাইভ হচ্ছে না? কস্ট অফ ডিফেক্ট বলতে কি বোঝায়? কস্ট অফ ডিফেক্ট বলতে যদি আমি এইখানে কোনো ডিফেক্ট ধরতে পারি তাহলে তার ফিক্সিং কস্ট খুব কম। এটা হচ্ছে কস্টের গ্রাফ, কস্টের লাইন। যদি আমার এই ইউজার অ্যাকসেপ্টেন্সের সময় যদি হয় তাহলে আমার কস্টটা একটু বেশি। আর যদি লাইভে গিয়ে ধরা পড়ে কোনো, আগে পড়ে নাই, সামটাইমস আমরা যদি এমন হয় যে অনেক বেশি লেট হয়ে গেছে তাহলে প্রজেক্ট ফেল করবে। তাহলে সফটওয়্যার রিলিজের আগে যখন আমাকে টেস্ট করতে বলে, ডেভেলপমেন্ট হয়ে গেছে, এখন টেস্টারকে বললো টেস্ট করে দেখেন, এটা কি ওই যে ইয়ের মতো, খাবারের মতো রান্না টান্না করে নিয়ে এসে বলেন তো কেমন হয়েছে। তো খাবারটা যদি বাজে হয় তাহলে কি করবেন? কি করবো বলো? আচ্ছা মনে করো যে বাসায় রান্না হয়েছে, দুইজন খাবার, নাই তো আরেকবার চাপায় দেওয়া যায়। এখন একটা প্রোগ্রামে প্রায় 1000 লোকের খাবার আয়োজন হয়েছে। এই খাবারের আয়োজন শেষ করার পরে টেস্ট করে দেখলা যে বাজে অবস্থা। কস্ট অফ ডিফেক্ট কত হবে? হিউজ। তো তার মানে কি, প্রোডাক্ট তৈরি করার পরে টেস্ট করলে এই কস্ট অফ ডিফেক্ট গ্রাফে পড়লে একদম শেষ হয়ে যাবে অনেক কোম্পানি। সো এই জন্য অ্যাকচুয়ালি as early as possible, ইভেন আমরা যেটা করি বা আমাদের আইএসটি কিউবের সিলেবাসে যেটা আছে, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে সিলেবাসটা তৈরি করা, সেটা হচ্ছে as long as the customer comes to your house, ডেভেলপমেন্ট হাউস, যখন ওরা রিকোয়ারমেন্ট দিচ্ছে না সেখান থেকে টেস্টিং শুরু হয়। টেস্টিং ইজ নট আফটার কোডিং দ্য প্রোডাক্ট। টেস্টিং শুরু হবে হচ্ছে একদম ইনসেপশন থেকে, রিকোয়ারমেন্টস দেওয়ার সময় থেকেই টেস্টিং শুরু। ইভেন রিকোয়ারমেন্টস ঠিক মতো দিল কিনা সেটাও টেস্ট করতে হয় আমাদের, তাই না? সো আমরা একটু আমাদের একটা ব্রেক দিয়েছি। আমি জাস্ট এই পর্যায়ে আমি ভিডিওটা একটু অফ করি, তাহলে কয়েকটা ভিডিও হলে সুবিধা হয়, না হলে পুরো একটা ভিডিও হলে একটা 800 মেগাবাইট হয়ে যাবে।